গল্পের শুরুতেই আমরা জাপানের টোকিও শহরকে দেখতে পাই। ব্যস্ত এই শহরের এক বিল্ডিংয়ের অফিসে কাজ করছিল শিন নামের এক ভদ্রলোক। এত রাত হয়ে গিয়েছে কিন্তু সে বাড়ি যায়নি, কারণ সে একজন কাজ পাগল মানুষ। ওইদিকে তার বাসায় একটা পার্সেল আসে। তার স্ত্রী মিৎসু যখন ব্যাগটা খুলে দেখা যায় তার বাবা একটা বিশাল মাছ পাঠিয়েছে গ্রাম থেকে। সে তার বাবাকে ফোন করে। তার বাবা বলে মাছটা ভালোভাবে রান্না করতে, দারুণ খেতে হবে। আর সে তাদেরকে গ্রামেও আসতে বলে, অনেকদিন তাদেরকে দেখে না। মিৎসু জানায় খুব জলদিই আসবে, কিন্তু সে নিজেও আসলে জানে না কবে সে যাবে। যাই হোক, তার মেয়ে ইয়নকে দেখা যায় কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। নানার সাথে 2 মিনিট কথা বলারও সময় নেই। এদিকে মিৎসু পড়েছে তো আরেক বিপদে। সে নাকি মাছ কাটতে জানে না। শিন বাসায় আসলে তাকে বলে একটু সাহায্য করতে, কিন্তু শিন তাকে হেল্প করবে কি? সে তো সোফায় বসে আরামে টিভি দেখছে। এরপর মিৎসু পুরো মাছটাকে ফ্রিজে রেখে দেওয়ার পরিকল্পনা করে। এমন সময় মাছটা হালকা নড়ে ওঠে, পেট থেকে এক গাদা আবর্জনা বেরিয়ে আসে। এদিকে ছেলে কেনজি বার্গার খেতে খেতে ঘরে ঢুকে। কারো দিকে না তাকিয়ে একটা কথাও না বলে সে সোজা নিজের ঘরে চলে যায়। ফ্যামিলির কারোর সাথে সে কোনো কথা বলে না, তার কোনো কানেকশন নেই। সে নিজের ঘরে গিয়ে ল্যাপটপ খুলে বসে। কেনজি তো একদম গদগদ হয়ে যায়। আসলে মেয়েটার উপর তার আবার ক্রাশ আছে। পুরো জেনারেশনটাই যেন স্ক্রিনের ভেতর ঢুকে গিয়েছে। ওইদিকে ইয়ন তার ঘরে অনলাইনে শপিংয়ে ব্যস্ত। মোবাইলের ড্রেসের ছবি জুম করে দেখছিল। হঠাৎ স্ক্রিনে চলে আসে ব্যাটারি লোয়ার একটা নোটিফিকেশন। সে ফোনটা চার্জে বসায় আর ল্যাপটপ খুলে বন্ধুদের সাথে চ্যাটিং শুরু করে দেয়। এদিকে মিৎসু কিচেনে একা হাতে কাজ করতে করতে একদম হাঁপিয়ে উঠেছিল। বাচ্চারা সারাদিন মোবাইলের সাথে কেন চুম্বুকের মতো লেগে থাকে সেটা তার এখনও অজানা, কিন্তু তার এই অভিযোগ শোনার মতো কেউ নেই। শিন তো তার কোনো কথাই কানে তোলে না, সোজা ঘুমাতে চলে যায়। মানে পরিবারটির মধ্যে কোনো রকমের বোঝাপড়া নেই। সবাই একই ছাদের নিচে থেকেও যেন কেউ কাউকে চেনে না। তো পরদিন সকালবেলা বেশ অদ্ভুত একটা ঘটনা ঘটে। রোজ যে অ্যালার্মের শব্দে সবার ঘুম ভাঙে, আজ সেই অ্যালার্ম ঘড়িটা একদম চুপ, কারণ সেটা ইলেকট্রিক ঘড়ি ছিল। আর শুধু ঘড়ি নয়, বাড়ির কোনো সুইচই কাজ করছিল না। রাত 3টে বাজে, সব ইলেকট্রিক জিনিসপত্রগুলো বন্ধ হয়ে পড়েছিল। মিৎসু ইলেকট্রিক টর্চ লাগাতে যায়, কিন্তু সেটা চলে না। টেলিফোনটাও চলে না, চার্জ চলে গেছে। ইয়ন ঘুম থেকে উঠে দেখে তার ফোনে সুইচ অফ, একদম অনই হচ্ছে না। তো এরপর আর কি, বাচ্চারা তাদের স্কুল আর কলেজের জন্য তৈরি হতে থাকে। শিন অফিসের স্যুট পরে রেডি হয়ে যায়। মিৎসু সবার জন্য নাস্তা বানাতে গিয়ে দেখে গ্যাসের চুলাও জ্বলছে না, কারণ সেটাও অটোমেটিক সিস্টেমের ছিল। যাই হোক, না খেয়ে 3জন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে দেখে ভুতুর এক কাণ্ড। পুরো শহরের কোথাও লাইট নেই, লিফটও একদম বন্ধ। উপরতলা নিচতলা সিঁড়ি বেয়ে নামতে উঠতে হচ্ছে। তাদের জিভ বেরিয়ে গিয়েছে। ইয়ন স্কুলের দিকে হাঁটা দেয় আর কেনজি সাইকেল নিয়ে কলেজের দিকে যায়। সে স্টেশনে পৌঁছে দেখে আরেক লঙ্কা কাণ্ড, কোনো ট্রেনই চলছে না। স্টেশনে অফিস যাত্রীদের উপচে পড়া ভিড়। আসলে ট্রেনগুলো সব ইলেকট্রিক ছিল, তাই সব বন্ধ। ওইদিকে কেনজি সাইকেল চালিয়ে যাচ্ছে। হঠাৎ তার ইয়ারফোন আর মোবাইলের গান বন্ধ হয়ে যায়। সে অবাক হয়ে এদিক ওদিক তাকায়। রাস্তার মোড়ে কিছু লোক ট্যাক্সি খুঁজছিল, কিন্তু ট্যাক্সির অটোমেটিক দরজাও খুলছে না। শুধু ট্যাক্সি না, দামি দামি কোনো গাড়ি চার্জ নিচ্ছে না। মনে হচ্ছে গাড়িগুলোর ব্যাটারি সব একসঙ্গে ফিউজ হয়ে গিয়েছে। এরপর মিসেস পিউকে দেখা যায়, যিনি রোজ লিফটে করে আবর্জনা ফেলতে নামতো। আজ বেচারি 10 তলা থেকে হেঁটে নেমে নামছে। তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা খারাপ। অন্য ফ্ল্যাটের প্রতিবেশীরা বলা বলি করছে, আজ মনে হয় আর কারেন্ট আসবে না, মোমবাতি কিনে রাখা দরকার। এই বলে তারা চলে যায়। মিৎসু নিচে নেমেছিল, কিন্তু আবার 10 উপরে উঠতে হবে এই কথা ভাবতে যেন তার কান্না পাচ্ছিল। ওইদিকে শিন পায়ে হেঁটে অফিসে পৌঁছে যায়, কিন্তু অফিসের অটোমেটিক সাইডিং ডোরটাও কাজ করছিল না।
সবাই মিলে জোর করে দরজা ফাঁক করে ভেতরে ঢুকে, কিন্তু ভেতরে ঢুকে লাভটা কী হলো? কম্পিউটার, ল্যান্ডফোন, সার্ভার সব তো একদম মরে পড়ে আছে। বাচ্চাদের স্কুল কলেজেও খুব কম স্টুডেন্ট এসেছিল, কারণ যাদের সাইকেল নেই তারা তো আসতেই পারেনি। বাস, ট্রেন সব কিছু বন্ধ। অপরদিকে সুপার মার্কেটের দৃশ্যটা দেখার মতো। মোমবাতি আর ব্যাটারি কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। শহরের বেশিরভাগ লোকই ইলেকট্রিক চুলায় রান্না করত, তাই কার্ডের ছাড়া তাদের রান্নাবান্না হচ্ছে না। ফলে সবাই রেডিমেড খাবার আর পানির বোতল কেনার জন্য কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। টেকনোলজির উপর মানুষ এতটাই নির্ভর হয়ে গিয়েছিল যে এই বিপদের দিনেও মানুষ বিল পেমেন্টের জন্য ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড বাড়িয়ে দিচ্ছিল। দোকানদার জানিয়ে দেয় অনলি ক্যাশ। যাদের কাছে নগদ টাকা ছিল তারাই জিনিসপত্র কিনে চলে যায়। কিন্তু সমস্যা হলো যে ট্রাকে করে স্টকে মাল আসার কথা, সেই ট্রাকও তো রাস্তায় আটকে আছে। ফলে দোকানের স্টক খুব দ্রুত খালি হয়ে যাচ্ছিল। অফিসের বস সবাইকে ছুটি দিয়ে বলে, যখন কারেন্ট আসবে তখন আবার তোমাদের সাথে দেখা হবে, এখন চলে যাও। বাড়ি ফেরার পথে শিন একটা সাইকেলের দোকানে ঢুকে হঠাৎ করে সাইকেলের কদর দারুণ বেড়ে গিয়েছে, কারণ সেটা চালাতে কোনো তেল বা কারেন্ট লাগে না। কিন্তু সুযোগ বুঝে দোকানদারও দাম বাড়িয়ে ফেলেছে। সে বলে, স্যার দেরি করবেন না, বলি স্টক কিন্তু শেষ হয়ে যাবে। বেচারা শিন উপায় না দেখে চলার দামেই একটা সাইকেল কিনে নেয়। এরপর সে সাইকেলটা নিচে পার্ক করে, আবার সেই 10তলা সিঁড়ি বেয়ে উপরে ওঠে। বেচারা দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। কোনো মতে সবাই যখন বাড়ি ফিরে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। রাতে পুরো ফ্যামিলি লিভিং রুমে বসে ক্যান্ডেল লাইট দিয়ে ডিনার করে। রোমান্টিক শোনালেও পরিস্থিতিটা কিন্তু মোটেও রোমান্টিক নয়। কিচেনের সিঙ্ক আর পরোটার ফ্লাশও কাজ করছে না, কারণ সেগুলো সব পাম্পের পানিতে চলে। শিন এতটাই দায়িত্ববান যে মোমবাতির আলোতেও অফিসের ফাইল দেখছিল। মিৎসু বারান্দাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবে, এই লোকটার সাথে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। তবে শহরের সব লাইট বন্ধ থাকায় রাতের আকাশটা আজ অদ্ভুত সুন্দর লাগছে। বাচ্চাদের কাছে আজ ফোন বা ল্যাপটপ কিছু নেই। তার ভোর হয়ে তারাও ব্যালকনিতে চলে আসে। পুরো ফ্যামিলি সেখানে দাঁড়িয়ে আশা করে কাল নিশ্চয়ই কারেন্ট চলে আসবে, কিন্তু না, পরের দিনও কারেন্ট আসে না। মিৎসু এখন ওয়াশিং মেশিনের বদলে হাতেই সব কাপড় ধুয়ে ফেলছে, খুব মেপে পানি খরচ করছে। এদিকে শিন চলে যায় অফিসে, কিন্তু বস তো তাকে দেখে আবার প্রচণ্ড রেগে যায়। আসলে বেচারা তো তার কাজের জন্য বসে নেই, কিন্তু শিনের তো আবার বাড়িতে বসে থাকার অভ্যাসও নেই। তাই সে সাইকেল নিয়ে এমনিতেই ঘুরতে বের হয়। তখন একটা বকাটে ছেলে তার নতুন সাইকেলটার দিকে দৃষ্টি দেয়। শিন তাকে ধমক দিয়ে বাগিয়ে দেয়। ওইদিকে কেএনজি তার ক্লাসের খোঁজ নিতে তার বাড়ির সামনে যায়। গিয়ে দেখে তারা সব গুছিয়ে ফ্যামিলির সাথে কোথাও চলে যাচ্ছে। কেএনজি জিজ্ঞেস করলে জানায়, শহরে খাবার দাবারের আর কোনো ব্যবস্থা নেই, তাই আমরা শহর ছেড়ে যাচ্ছি। বেচারা কেএনজি প্রেম শুরু হওয়ার আগেই শেষ। এদিকে বাড়িতে পানির সাপ্লাই বন্ধ। মিৎসু পানি আনতে পার্কে যায়। এখানেও লম্বা লাইন, কিন্তু সমস্যা হলো কারেন্ট ছাড়া তো পার্কের পাম্পও চলছে না। বাধ্য হয়ে লাইন দেওয়া মানুষগুলোকে খালি হাতেই ফিরতে হয়। শিন কিছু নগদ টাকা তোলার জন্য ব্যাংকে যায়, কিন্তু এটিএমও বন্ধ, মানে পুরো বিশৃঙ্খলা। এই ভিড়ের মাঝে শিনের অফিসের এক কলিগ ঝামেলায় জড়িয়ে পড়ে। তাকে বাঁচাতে গিয়েছিল শিন, পাবলিকের হাতে উত্তম মধ্যম ধোলাই খায়। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়, কারো কাছে কোনো খবর নেই। এটা কি শুধু টোকিওতে এরকম হচ্ছে, নাকি পুরো দুনিয়াটাই থমকে গিয়েছে? হঠাৎ কারেন্ট এমন অদ্ভুতভাবে গায়েব হলো কিভাবে, আর কতদিন এমনভাবে চলবে? এই প্রশ্নগুলোর উত্তর কারো জানা নেই। মানে ভাবুন না, অবস্থাটা আপনার ফোন, টিভি, ইন্টারনেট সব বন্ধ, আপনি জানতেই পারছেন না পাশের শহরে কি হচ্ছে। ভয়ঙ্কর একটা অনিশ্চয়তা। টোকিওর প্রায় সব মানুষই এখন শহর ছাড়তে শুরু করেছে। তারা নিজেদের মালপত্র বেঁধে যে যেভাবে পারছে কাছের কোনো গ্রাম বা শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছে। অ্যাপার্টমেন্টে থাকা একা বুড়ো বড়দের অবস্থা সবচেয়ে খারাপ। তাদের দেখার কেউ নেই, খাবার নেই। একে একে তারা ফ্ল্যাটের ভিতরেই মারা যাচ্ছিল। শেষমেশ শিন সিদ্ধান্ত নেয় আর এখানে থাকা যাবে না। তারা মিৎসুর বাপের বাড়িতে যাওয়ার প্ল্যান করে। বাচ্চারা তো কিছুতেই গ্রামে যেতে চায় না, কিন্তু পেটের
জ্বালায় আর কোনো উপায় নেই। তারাও নিজেদের দরকারি জিনিসপত্র প্যাক করতে শুরু করে। ফ্লাইটের টিকিটের জন্য শিন তার জমানো সব ক্যাশ টাকা বের করে টেবিলে রাখে, কিন্তু 4 জনের টিকিটের জন্য যেটা যথেষ্ট নয়। তখন মিৎসু কিচেনের পুরনো কৌটো আর ড্রয়ারের গোপন কুঠরিটি থেকে তার জমানো টাকার বান্ডেল বের করে আনে। এতগুলো টাকা থেকে শিনের বাচ্চারা তো অবাক। আসলে সব ফ্যামিলিতেই মায়েরা এভাবে বিপদে আপদের জন্য গোপনে টাকা জমিয়ে রাখে। যাই হোক, তারা 4 জন সাইকেলের মালপত্র বেঁধে বেরিয়ে পড়ে। মিৎসু রোদ থেকে বাঁচার জন্য এক হাতে ছাতা আরেক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে আছে, আর কেএনজি সে তার স্বাদের মোবাইলটাকে স্বর্ণের মতো করে যত্ন করে রেখেছে, যদিও সেটা এখন একটা প্লাস্টিকের খেলনা ছাড়া আর কিছুই না। ইয়ন এই 2 দিনেও মেকআপ করতে ভুলেনি। শিন মিৎসুকে সাইকেলের পিছনে বসিয়ে এয়ারপোর্টের দিকে পেটেল মারে। অনেকদিন পর তারা এভাবে খোলা রাস্তায় বেরিয়েছে। রাস্তায় তারা দেখে এক আজব দৃশ্য। রাস্তার ধারে শাকসবজি বিক্রি হচ্ছে, কিন্তু তার দাম স্বর্ণের চেয়েও বেশি। আসলে পানি ছাড়া চাষবাস হচ্ছে না, তাই যাই অল্প একটু সবজি আছে তার দাম আকাশ ছোঁয়া। মিৎসু দোকান থেকে অনেকগুলো পানির বোতল কিনে নেয়। দাম শুনে চোখ কপালে ওঠার মতো, কিন্তু মিৎসু কোনো কথা না বলে টাকা মিটিয়ে দেয়। যাই হোক, তারা রাস্তার এক জায়গায় থেমে বাড়ি থেকে আনা বাসি খাবার খায়। ইয়ন তো সবজি ছুঁয়েও দেখে না। পাবলিক টয়লেটের হাল এতই খারাপ যে বাচ্চারা পার্কে আড়ালে খুঁজে প্রকৃতির কাজ সেরে নেয়। তারপর তারা এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে যা দেখে সেটা তারা কল্পনাও করেনি। ফ্লাইট সব বন্ধ। হাজার হাজার মানুষ ফ্লাইটের খুঁজে এসেছিল, আর পুলিশ তাদেরকে লাঠিপেটা করে ভাগিয়ে দিচ্ছে। শিন বুঝতে পারে আকাশপথে যাওয়ার স্বপ্ন বাদ দিতে হবে। তারা অনেক বেশি টাকা দিয়ে কাছেই একটা হোটেলে থাকার ব্যবস্থা করে। ডিনারের সময় শিনকে অনেক চিন্তিত দেখা যায়। আসলে যে কেউই হোক তার ফ্যামিলিটাকে বাঁচাতে হবে। তারা সিদ্ধান্ত নেয় তারা সাইকেল চালিয়ে গ্রামে চলে যাবে। ম্যাপটা দেখতেই মনে হয় রাস্তাটা অনেক লম্বা আর পথে অনেক বিপদও হতে পারে। ইউইন চিৎকার করে ওঠে, এত দূর আমি সাইকেলে যাব অসম্ভব। তার চেয়ে ভালো আমাকে বাড়িতে রেখে আসো। কিন্তু বাড়িতে গিয়ে কি করবে? শুধু অন্ধকার আর মৃত্যু। এটা ভেবে সে চুপ করে যায়। পরদিন সকালে তারা আবার প্রস্তুতি শুরু করে। বাচ্চারা সুপারমার্কেটে ঢুকে, সেখানে জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে আছে। তারা সেখান থেকে একটা ভালো ম্যাপ খুঁজে বের করে। ওদিকে মিৎসু আর শিন অন্য একটা সাইকেল কেনার জন্য চেষ্টা করে, কারণ মিৎসু বেশিক্ষণ পেছনে বসে যেতে পারবে না। এক মুদি দোকানের মার্কিন বলে, টাকা দিয়ে কি হবে, টাকার পরিবর্তে আমাকে কোনো কাজের জিনিস দাও। তখন ব্যাগ থেকে শিনের দামি বিদেশি মদের বোতল বের করে দেয়। ওই মদের বোতলের বিনিময়ে তারা পায় সামান্য কিছু চাল আর একটা সাইকেল। তো বোঝা গেল এমন পরিস্থিতিতে টাকার কোনো মূল্যই থাকে না। যাই হোক, এখন 4 জন 4টে সাইকেলে করে হাইওয়ে ধরে এগুতে থাকে। মেইন রোডগুলো সব ব্লক, তাই তারা বাইপাস দিয়ে চলে। রাস্তার মানুষের ঢল, কেউ হাঁটছে, কেউ সাইকেলে, কেউ আবার স্কেটিং বোর্ডে। সবারই আশা পরের শহরে নিশ্চয়ই কারেন্ট আছে। চলতে চলতে রাত হয়ে যায়। 4 জন হাইওয়ের পাশেই খোলা আকাশের নিচেই শুয়ে পড়ে। মাঝরাতে ঠান্ডায় কেএনজির ঘুম ভেঙে যায়। সে দেখে একটা লোক তাদের সাইকেলের ঝুড়ি থেকে পানির বোতল চুরি করে পালাচ্ছে। কেএনজি এক দৌড়ে তাকে ধাওয়া করে, কিন্তু কাছে গিয়ে সে থমকে দাঁড়ায়। দেখে লোকটা ওই চুরি করা পানি দিয়ে পাউডার মিক্স করে ছোট্ট বাচ্চাকে খাওয়াচ্ছে। দৃশ্যটা দেখে কেএনজির বুকের ভেতরটা মুচড়ে দিয়ে ওঠে। সে কিছু না বলে ফিরে আসেন। পরদিন রাস্তায় এক বিশাল চ্যালেঞ্জ। 2 কিলোমিটার লম্বা একটা টানেল, ভেতরে কুটকুটে অন্ধকার। এই অন্ধকারে টানেল পার করা মানে মৃত্যুর মুখে যাওয়া। সেখানে অন্ধ বৃদ্ধা ছিলেন, যিনি আওয়াজ ফলো করেই ওপারে পৌঁছে যায়। এভাবে কোনো মতে 1 সপ্তাহ পার হয়। কারেন্ট আসে না। 16 দিন হয়ে গিয়েছে। তাদের সব পানির বোতল খালি। কেএনজি বোতলে করে নদীর পানি ভরে নেয়। শিন পিপাসার চোটে সেই নদীর নোংরা পানি খেয়ে ফেলে। এর মধ্যে আবার শুরু হয়ে যায় তুমুল বৃষ্টি, আর তার সাথে শিনের ভয়ঙ্কর পেট খারাপ। বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা একটা ব্রিজের নিচে আশ্রয় নেয়। ঝড়টা এত বেশি ভয়ানক ছিল যে তাদের একটা সাইকেল উড়ে কোথাও চলে যায়, আর ওই সাইকেলে ছিল কেএনজির ব্যাগ, জামা কাপড় আর তাদের সম্বল। সব কিছু শেষ। তাদের কাছে এখন খাবার বলতে কিচ্ছু নেই, তবুও তারা হাল ছাড়ে না। পরের শহরে একটা সুপারমার্কেট দেখে তারা আশায় বুক বাঁধে। 2 ভাই বোন ভেতরে ঢুকে তন্ন তন্ন করে খাবার খুঁজে, কিন্তু চাল ডাল কিচ্ছু নেই।
তাকের কোনায় পড়ে আছে শুধু কুকুরের খাবার। পেটের ক্ষুধায় তারা বাধ্য হয়ে সেই ডগ ফুডের প্যাকেটটি তুলে নেয়। সেখানে পানির বোতলও ছিল না, কিন্তু পরে ছিল নষ্ট হয়ে যাওয়া গাড়ির ব্যাটারি। বাচ্চারা সেই ব্যাটারির ভেতর থেকে পানি বের করে নিজেদের বোতলে ভরে নেয়। এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কি হতে পারে। ওইদিকে বাইরে সিং ভেজা কাঠ দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে। কেনজি তার দামি লাইটারটা এগিয়ে দেয়, কিন্তু তার ইগুতে লেগে যায়। তো সিন অবশেষে বুঝতে পারে কারেন্ট মনে হয় আর কোনো দিন আসবে না, আর তার মোবাইলটাও এখন জাস্ট একটা ইট। তাই সে আগে মোবাইলের কভারটা খুলে সেটাকে গুলিয়ে সাইকেলের পায়ের পাঞ্জার ঠিক করে। পরের 6 দিন তারা সেই কুকুরের খাবার খেয়ে আর ব্যাটারির পানি খেয়ে বেঁচে থাকে। রাস্তায় তাদের সাথে আরেকটা পরিবারের দেখা হয়। এই পরিবারটা একদম অন্যরকম। স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা, সবাই চকচকে সাইকেলে, গায়ে স্পোর্টস গিয়ার, মাথায় হেলমেট। তাদের সাইকেলে বস্তা বস্তা খাবার। তারা খাবার জমিয়ে রাখে। তারা খায় কম এবং বেশি সঞ্চয় করে। তাদের হাবভাব দেখে মনে হয় যেন তারা পিকনিকে বেরিয়েছে। তাদের কাছে একটা পুরনো মেকানিক্যাল ক্যামেরাও আছে, যেটা দিয়ে তারা ছবি তুলে। সিনের ফ্যামিলি আর এই স্মার্ট ফ্যামিলি কিছু দূর একসাথে যায়। তারপর একটা মোড় আসতেই সেই স্মার্ট ফ্যামিলিটা গ্রামের রাস্তা ধরে চলে যায়, আর সিন জেদ করে সোজা আরেক শহরের দিকে এগিয়ে যায়। তার বিশ্বাস সেখানে গিয়ে সে কারেন্ট পাবে। আসলে সিন একটু স্বস্তি পেয়েছিল ওই ফ্যামিলিটাকে চলে যেতে দেখে, কারণ তাদের সব ভালো দেখে তার একটু খারাপ লাগছিল। সে যদি তার পরিবারটাকে ভালোভাবে চালাতে না পারে তাহলে বাবা হিসেবে সে ব্যর্থ, এটা সে ভাবছিল। যাই হোক, বাচ্চাদের জামা কাপড় খুবই নোংরা আর ছিঁড়ে গিয়েছিল। সেই একই পোশাকে তারা পরের শহরে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়েও একই হতাশা। সেখানেও কারেন্ট নেই। কেএনজি আর সহ্য করতে পারছিল না। সে বাবার ওপর রাগ দেখাচ্ছে, তুমি তো বড় বড় স্বপ্ন দেখাচ্ছিলে, কই কারেন্ট? আমরা শুধু শুধু এত দূর আসলাম। পরিস্থিতি খারাপ দেখে মিৎসু দুজনকেই থামায়। সামনে একটা অ্যাকুয়ারিয়াম দেখা যায়, যেখানে প্রচুর ভিড়। কাছে গিয়ে দেখে এক দৃশ্য, অ্যাকুয়ারিয়ামে দামি দামি মাছ আর পোকামাকড় রান্না করে বিক্রি করা হচ্ছে। সিনের ফ্যামিলিও ক্ষুধার্ত হয়ে লাইনে দাঁড়ায়, কিন্তু তাদের পালা আসার আগেই সব খাবার শেষ। সিন পাগলের মতো শেফের পা ধরে বলে, প্লিজ অন্তত আমার বাচ্চাদের জন্য কিছু একটু দিন, কিন্তু লাভ হয় না। সেখানকার ক্ষুধার্ত জনতা রান্নার বাসন পর্যন্ত ছেটে পুটে পরিষ্কার করে ফেলেছে। এখন তাদের শরীরে আর কোনো শক্তি নেই। সবার শরীরে আর এক বিন্দু শক্তি নেই। সাইকেল ঠেলতে ঠেলতে তারা এক খামারের কাছে এসে ধপাস করে পড়ে যায়। ঠিক তখনই বাতাসে একটা সুস্বাদু গন্ধ ভেসে আসে। মিৎসু আর কেনজি ঘাসের আড়াল থেকে উকি দিয়ে দেখে একটা শূকর হেঁটে বেড়াচ্ছে। খিদে মানুষকে দিয়ে কি না করায়। সিন যে জীবনে একটা মাছও মারেনি, সে এখন শূকরটাকে ধরার জন্য পাগলের মতো দৌড়াচ্ছে। অনেক কষ্ট করে শেষমেশ তারা ওটাকে মারে, কিন্তু প্রসঙ্গ এখন এটাকে কাটবে কে? মিৎসু তো মাছই কাটতে জানে না। তখন সেখানে বৃদ্ধ চাষি এসে হাজির হয়। সে তাদেরকে সাহায্য করে। যে আগে মাছের গন্ধে টিকতে পারতো না, সে এখন এই শূকরের মাংস খাচ্ছে। তো সেই বৃদ্ধ লোকটা তাদের আশ্রয় দেয়, শর্ত একটাই, কাজের বিনিময়ে খাবার। সিনের ফ্যামিলিও এখন শূকর কেটে রোদে শুকানোর কাজ করে। মিৎসু কাঠের চুলায় পানি গরম করে। প্রায় 2 মাস পর তারা গরম পানিতে গোসল করে। মনে হয় যেন স্বর্গে এসেছে। সে বৃদ্ধ তাদের নতুন জামা কাপড় দেয়, বলে, এগুলো আমার ছেলে আর আমার পরিবারের জন্য কিনেছিলাম। তারা আমেরিকা থেকে আসার কথা ছিল, কিন্তু আর আসেনি। এই কথা শুনে মিৎসুর চোখে পানি চলে আসে। তার নিজের বাবার কথা মনে পড়ে। কিছুদিন তারা এই বৃদ্ধের কাছেই থাকে। সে বৃদ্ধ তাদেরকে বলে, তোমরা চাইলে সব সময়ের জন্য এখানে থেকে যেতে পারো, আমারও সঙ্গী জুটবে। কিন্তু সিন জানায় তাদের গন্তব্য গ্রামের দিকে। বৃদ্ধ তাদেরকে জোর করে না। যাওয়ার সময় তিনি তাদের শুকিয়ে রাখা মাংস আর কিছু টাকা দিয়ে দেয়। আবার শুরু হয় সাইকেলের যাত্রা। 3 দিন পর তারা একটা নদীর সামনে এসে থমকে দাঁড়ায়। ব্রিজটা ভাঙ্গা, পার হওয়ার কোনো উপায় নেই। সিন কাঠ চর করে একটা ভেলা বানায়। প্রথমে মালপত্র আর বাচ্চাদের ওই পারে পৌঁছে দেয়। তারপর সিন আর মিৎসু সাইকেল আনার জন্য আবার ওই পারে আসে। ইতিমধ্যে শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি। নদীর স্রোত বেড়ে যায়। ভেড়াটা নড়বড়
হয়ে কাঠগুলো খুলে যেতে থাকে। মিৎসু কোনো মতে ওই পারে গিয়ে পৌঁছলেও শিন পানি স্রোতে ভেসে যায়। চোখের সামনে বাবাকে ভেসে যেতে দেখে বাচ্চারা চিৎকার করতে থাকে। সারা রাত তারা নদীর পাড়ে বাবাকে খুঁজে, কিন্তু শুধু তার মাথার উইকটাই খুঁজে পায়। হ্যাঁ, শিন আসলে টাক ছিল, যেটা তার ফ্যামিলি জানতো না। সেই উইকটা হাতে নিয়ে মৃত্যু কান্নায় ভেঙে পড়ে। বাবাকে হারিয়ে তারা এখন এতিম। কেনজি এখন ফ্যামিলির দায়িত্ব নেয়। সে বোনকে সাহস যোগায়, কিন্তু বিপদ যেন পিছু ছাড়ে না। একদিন কুকুর ইয়নের ব্যাগে থাকা মাংসের গন্ধে তাকে তাড়া করে। পালাতে গিয়ে ইয়ন গর্তে পড়ে যায়, পা ভেঙে ফেলে। কুকুরগুলো তাকে ঘিরে ধরে। কেনজি আর মিৎসু যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই দূরে একটা ট্রেনের হুইসেল শোনা যায়। শব্দ শুনে কুকুরগুলো পালায়। সেটা ছিল একটা কয়লা চালিত স্টিম ইঞ্জিন ট্রেন। ট্রেনের ড্রাইভার তাদের দেখে ব্রেক কষে। মিৎসু আর বাচ্চারা কোনো মতে ট্রেনে ওঠে। সেখানে মিৎসুর পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। অন্য যাত্রীরা তাদের দুঃখের কথা শোনে। ট্রেনের জানালা দিয়ে হঠাৎ বাচ্চারা দেখে নদীর জলে পাথরের ফাঁকা একটা জায়গায় একটা লোক পড়ে আছে। তার মাথায় চুল নেই। মিৎসু ভালো করে তাকিয়ে দেখে সেই মানুষটা হলো শিন। সে বেঁচে আছে। শিন নড়তে পারছিল না, কিন্তু তার পকেটে থাকা লাইটারটা জ্বালিয়ে সে সংকেত দেয়। মিৎসু চিৎকার করে ট্রেন থামায়। এরপর সবাই একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মিৎসু শিনের সেই কুড়িয়ে পাওয়া উইকটাও তাকে ফেরত দেয়, কিন্তু শিন ওটা ছুঁড়ে ফেলে দেয়। এই নকল জিনিসের আর দরকার নেই। কিন্তু এরপর ট্রেনটা একটা টানেলে ঢুকে। যেহেতু এটা বয়লার ইঞ্জিন, তাই টানেলের ভেতর ধোঁয়ায় সবার মুখ কালো হয়ে যায়। টানেল থেকে বেরিয়ে তারা একে অপরকে দেখে হাসাহাসি করে। যে ইয়ন মেকআপ ছাড়া চলতো না, সেও আজ প্রাণ খুলে হাসছে। পাওয়ার কাটের 104 দিন পর তারা শেষমেশ তাদের গন্তব্যের জায়গায় পৌঁছায়। সমুদ্রের ধারে মিৎসুর বাবাকে মাছ ধরতে দেখা যায়। নাতি নাতনিকে দেখে তার নানা দৌড়ে আসে। এই 104 দিনে কত পরিবার শেষ হয়ে গেছে, কিন্তু শিনের ফ্যামিলি হার মানেনি। তারা বেঁচে ফিরেছে এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে। একদম শেষের দিকে দেখা যায় 2.5 বছর কেটে গেছে। শিন আর কেনজি এখন দক্ষ জেলের মতো মাছ ধরে। ইয়ং কাপড় বুনতে শিখে গিয়েছে। মিৎসু বাবার সাথে তাদের খেতে কাজ করে। তারা প্রকৃতির সাথে মিলেমিশে এক নতুন জীবন কাটাচ্ছে। হঠাৎ একদিন সকালে আওয়াজে সবার ঘুম ভাঙে। গ্রামের স্ট্রিট লাইটগুলো জ্বলে ওঠে। 2.5 বছর পর কারেন্ট ফিরে এসেছে। সবাই অবাক হয়ে লাইটগুলোর দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি টোকিও আবার তার পুরনো ছন্দে ফিরেছে। টিভির চ্যানেলগুলোতে চলছে পাওয়ার কার্ড নিয়ে নানা তর্ক বিতর্ক। কেউ বলছে সোলার স্টর্ম, কেউ বলছে উল্টা পাত। কিন্তু শিনের ফ্যামিলির কাছে আর গুরুত্ব নেই। তারা টোকিওতে ফিরে আসে, তবে তারা আর আগের মতো নেই। মিৎসু এখন নিজ হাতে মাছ কাটে। কেনজি ল্যাপটপ ছেড়ে গিটার বাজায়। ইয়ন সেলাই মেশিনে কাজ করে। শিন অফিসে যাওয়ার সময় মিৎসু তাকে হাসি মুখে লাঞ্চ বক্স দেয়। নিচে সাইকেল নিয়ে যাওয়ার সময় পিয়ন তাকে একটা চিঠি দেয়। খুলতে বেরিয়ে আসে কিছু ছবি। মনে আছে সেই স্মার্ট ফ্যামিলির কথা। তারা তাদের মেকানিক্যাল ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো পাঠিয়েছে। ছবিগুলো দেখে চারজনের মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। এই একটা পাওয়ার কার্ড তাদের শিখিয়ে গিয়েছে জীবনের আসল মানে। আগে একই ছাদের নিচের থেকেও তারা ছিল অপরিচিত, আর এখন তারা একে অপরের সবচেয়ে কাছের। এখনও যেই সোশ্যাল মিডিয়ার ভিড়ে আমরা যে জীবনটাকে হারিয়ে ফেলি, এই সিনেমাটা আমাদের সেটাই মনে করিয়ে দেয়। আমার এই গল্পটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবে না।